হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করতে শুরু করেছি। তো এবিটিএ টেস্ট পেপারে আজকে 404 পেজের যে কোশ্চেন আছে, 404 পেজের কোশ্চেন সলভ করব। দেওয়া আছে 404 পেজে বার্ষিক 8% সরল সুদের হারে, যে এমসিকিউ শুরু করছি। কোনো মূলধনের n বছরের মোট সুদ NPR বাই 25 টাকা হলে মূলধন হবে। আচ্ছা, মূলধন আমরা x টাকা ধরে নিচ্ছি। তাহলে এই x টাকার 8% হারে x আর n বছরের সুদ কত, এইটা হচ্ছে। আবার এটা বলে দেওয়া আছে, এটা কত বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে যে NPR বাই 25, এটা আছে NPR বাই 25। তাহলে এই দুটো থেকে ক্যালকুলেশন করে এই x এর ভ্যালুটা বের করতে হবে, যেহেতু আমরা মূলধন x ধরে নিয়েছি। এইটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, NN কেটে গেল, আর কেটে গেল। তাহলে x বাই 4 ইজ ইকুয়াল টু p। তাহলে x সমান হয়ে যাচ্ছে 4p। ঠিক আছে, তাহলে আসলটা হয়ে যাচ্ছে 4p টাকা, বা মূলধন 4p টাকা। অপশন বি তে আছে 4p টাকা। অপশন বি 4p টাকা। দুইটা বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে ই এর মান। আচ্ছা, এখানে ই হিসাবে কিছু নেই, 3x স্কোয়ার প্লাস 8x। হ্যাঁ, আমরা কোশ্চেনটা ভুল আছে, ই এর মান হবে না, এখানে ই তো কিছু নেই। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো? 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে যদি এরকম হয় যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে -8/3, আর আলফা ইন্টু বিটা হবে 2/3। ঠিক আছে, এবার এই দুটোর থেকে যে ভ্যালুটা চাইবে সেটা বের করতে হবে। এখানে ই দেয়া নেই। ই যদি বলা হয় নিরূপক যদি প্রকাশ করি, তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে ইটার নির্দিষ্ট মান দেওয়া থাকতে হবে, যে ই এইটা, তবে তার মান নির্ণয় করা যাবে। ঠিক আছে, আচ্ছা 3-এর দাগের এটা অসম্পূর্ণ কোশ্চেন। আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবং এবি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা সি বিন্দু, এইটাদের সাধারণ স্পর্শক, এটা এ বি, তাই তো? সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ বি সাধারণ স্পর্শক, তাহলে এসিবি এর পরিমাপ, এটা তোমাদের বইয়ে আছে, প্রয়োগে আছে অনেক সময়, এবং বইয়েও দেওয়া আছে যে এই কোণটা সর্বদা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, কোণ এসিবি কি চেয়েছে, এটা শুধু অপশন চেয়েছে। অপশন হচ্ছে 60 আছে, 45 আছে, 30 আছে, 90 আছে। অপশন ডি তে 90 ডিগ্রি। অপশন ডি 90 ডিগ্রি। 4, 5, 6। 4 বলছে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত। আচ্ছা, দুটি নিরেট গোলক, একটার ব্যাসার্ধ আমরা মনে করছি R1 একক, অন্যটা R2 একক। তাহলে এদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা হয়ে যাচ্ছে 4π R1 স্কোয়ার বাই 4π R2 স্কোয়ার। কত? 16:9, তার মানে 16/9। 4π কেটে গেলে তার মানে R1 বাই R2 তার স্কোয়ার কত হয়ে যাচ্ছে? এটা 4/3 তার স্কোয়ার। স্কোয়ারটা তুলে গেলে R1 বাই R2 হয়ে যাচ্ছে 4/3। তাহলে R1 সমান হয়ে যাচ্ছে 4R, আর R2 সমান হয়ে যাচ্ছে 3R, তাই তো? R1 সমান 4R, R2 সমান 3R। আচ্ছা, তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার তাদের আয়তন অনুপাত কত? আয়তন অনুপাত হচ্ছে 4/3 পাই R1 কিউব ইস্টু 4/3 পাই R2 কিউব। 4/3 পাই তুলে দিই, আর R1 এর জায়গায় 4R বসাচ্ছি, R2 এর জায়গায় 3R বসাচ্ছি। তাহলে 64R কিউব ইস্টু 27R কিউব হয়ে যাচ্ছে 64:27, 64:27, তাই তো? আচ্ছা, অপশন সি তে আছে 64:27। অপশন সি 64:27। এবিসি একটি ত্রিভুজ হলে সাইন বি প্লাস সি বাই 2 এর মান। বি প্লাস সি বাই 2 কার সঙ্গে সমান হবে? চারটা অপশন আছে।
এবিসি একটি ত্রিভুজ, তাহলে এবিসি যদি একটি ত্রিভুজ হয় তাহলে তিনটে কোণ এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি হবে, তাই তো? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে বি প্লাস সি কত হচ্ছে? বি প্লাস সি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে বি প্লাস সি বাই 2 হয়ে যাচ্ছে এইটা 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, তার মানে বি প্লাস সি বাই 2, 180 বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এইটা আসছে। এবার বলছে যে সাইন বি প্লাস সি বাই 2 এর মান, তাহলে সাইন বি প্লাস সি বাই 2 সমান হয়ে যাচ্ছে সাইন বি প্লাস সি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে হয়ে যাচ্ছে কস এ বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে কস এ বাই 2, অপশন বি তে আছে কস এ বাই 2, অপশন বি কস এ বাই 2। এবার দেখো যে তথ্য আছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে এই তথ্যের মধ্যমা 7, 9, 12, 15 ঊর্ধ্বক্রমেই সাজানো আছে বলেছে। আচ্ছা 7, 9, 12, 15 x প্লাস 3 x প্লাস 5, 7, 9, 12, 15 x প্লাস 3 x প্লাস 5, 25, 26, 29, 31, 25, 26, 29, 31। ঠিক আছে, 7, 9, 12, 15, 7, 9, 12, 15 x প্লাস 3 x প্লাস 5, 25, 26, 29, 31 তথ্যের মধ্যমা 20 হলে x এর মান। আচ্ছা, তথ্যের মধ্যমা 20 মানে এই এদিকে 4টে পদ এদিকে 4টে পদ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে মাঝের পদ, তাহলে যখন জোড় সংখ্যক পদ থাকে তাহলে মধ্যমা কোনটা হয়? মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, তাহলে এরা দুটো পদ, এদের সমষ্টি x প্লাস 3 প্লাস x প্লাস 5 বাই 2, এইটা হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, এইটা সমান বলে দেওয়া আছে 20, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 20 দশমিক 40, বা 2x ইজ ইকুয়াল টু 40 মাইনাস 8, বা x ইজ ইকুয়াল টু 40 মাইনাস 8 হয়ে যাচ্ছে 32, 32 বাই 2 সমান 16, x এর মান 16 চলে আসছে। ঠিক আছে, এখানে অপশন সি তে আছে 16। একটা ইনকমপ্লিট কোশ্চেন আছে 2 এর দাগেরটা। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ। দুইয়ের দাগে একের। আচ্ছা, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, সুদের হার 8% ধরে নিলে 100 টাকা জমা রেখেছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 বছর পর ইজ ইকুয়াল টু 121, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 121 বাই 100। ঠিক আছে, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 11 বাই 10 স্কোয়ার, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, তাহলে অতএব 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 11 বাই 10 হয়ে যাচ্ছে, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 10 লসাগু, তাহলে 11 মাইনাস 10 হয়ে যাচ্ছে। আর বাই 100 ইজ ইকুয়াল টু, এটা 1 এর 10, একটা শূন্য কেটে গেল, আর ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 10 হয়ে যাচ্ছে। সুদের হার 10%, শূন্যস্থানে হবে 1 এর দাগের এইটা 10%, 2 এর দাগেরটা। নেক্সট দেখো, এরপর কি বলছে? AB is to C square, BC is to A square, CA is to B square এর যৌগিক অনুপাত কত? আচ্ছা, AB C square BC, তাহলে বাঁ দিকের পদগুলো কি কি আছে? AB BC CA is to C square A square B square, তাহলে এইটা গুণ করলে A square, দুটো A দুটো B দুটো C is to A square B square C square, তার মানে 1:1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো দুদিকেই গুণ করলে A square B square C square আসছে, তাহলে 1:1 চলে আসছে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে অতিভুজটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করা হচ্ছে, তাহলে এইটা সর্বদা সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে, আচ্ছা এইটা 1:1 হলো, লেখা হয়নি,
1:1, আর এইটা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। গোলক এবার নিরেট গোলককে গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে, ওই অতটা যে মেটেরিয়াল ছিল সেইটা দিয়ে এইটা তৈরি হয়েছে, তাহলে উভয়ের কি হবে, উভয়ের আয়তনটা সমান হবে, উভয়ের আয়তন ড্যাশ, উভয়ের আয়তন সমান সমান, ঠিক আছে। এবার দেখো 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা, 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 4/sec² থিটা বাই 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে 1/sec মানে 4 cos স্কোয়ার থিটা হয়ে গেল, 1 প্লাস cot স্কোয়ার cosec স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে 4 cos স্কোয়ার থিটা 1/cosec মানে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস 3 আর 4 4 cos স্কোয়ার থিটা। তাহলে 4 কমন চলে গেল, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তার মানে 4 × 1 4 আর 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে এটা শূন্যস্থানে এর মান ড্যাশ, এর মান 4, ঠিক আছে। নেক্সট দেখো 6টা, 6টা বলছে সামেশন অফ i = 1 to 10 10 × i এর মান, সামেশন অফ i = 1 to 10 10 × i এর মানটা কত হবে, i এর জায়গায় একবার 1 বসলো প্লাস i এর জায়গায় 2 বসে গেল প্লাস i এর জায়গায় 3, এইভাবে চলতে থাকবে, প্লাস 10 × i এর জায়গায় 10। তাহলে প্রত্যেকটা থেকে 10 কমন নেওয়া হয়ে গেল, এখানে 1, এখানে 2, এখানে 3, প্লাস ডট ডট গিয়ে 10 পড়ে আছে, হয়ে যাচ্ছে 10 × এটা 10 × 10 + 1/2, 10 × n + 1/2 এর ফর্মুলা। আচ্ছা 10 কমন আর 10টা পদ, এইটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে, হচ্ছে 5 × 10 = 50 × 11 5 × 11 = 55, তাই তো 550 হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 550, 550। আচ্ছা এবার দেখো এখানে 3-এর দাগে সত্য মিথ্যা। তিনের দাগে রায়, সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা লেখো। একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 5:4, এর মোট লাভের 100 টাকা পেলে, তাহলে দেখো এ ও বি এর আনুপাতিক মান 5:4, তাহলে বোঝাই যাচ্ছে এর মান, এর লভ্যাংশ বেশি, আর তাহলে এর লাভটা বেশি এবং মূলধনটাও বেশি। তাহলে মূলধন অনুপাত বলা আছে, মূলধন বেশি মানে লাভও বেশি হবে। এখানে বলা আছে এ এর লাভ 100 টাকা হলে বি পাবে 80 টাকা, তাহলে এ এর 20, তাই তো 5/4 = এর 100 বলে দিচ্ছে, বি এর আমরা x ধরে নিচ্ছি, তাহলে 5x = 4 × 100, তাহলে x হয়ে যাচ্ছে 4 × 100/5, 5×20 4×20 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই বলা আছে বি পাবে 80 টাকা, তাহলে সত্য। 2 আচ্ছা x প্রপোর্শনাল y এবং x প্রপোর্শনাল z হলে y + z প্রপোর্শনাল x হবে, এটা অবশ্যই হবে, ঠিক আছে। আচ্ছা কি বলা আছে, x প্রপোর্শনাল y, তাহলে x এর প্রপোর্শনাল y যদি হয় তাহলে x = k1y, আর x প্রপোর্শনাল z যদি হয় তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি y = 1/k1z, তাই তো। আচ্ছা x = আমরা লিখতে পারি k2z, তার মানে z = 1/k2x, দুটোকে যোগ করলে y + z কি হয়ে যাচ্ছে 1/k1z প্লাস 1/k2x, হ্যাঁ। তাহলে y প্লাস z, তাই তো। আচ্ছা এইটা y = এটা x ছিল, x, দুটোতেই x আছে, তাহলে y + z = 1/k1 প্লাস 1/k2 × x,
তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল এক্স হয়ে যাচ্ছে, সমানুপাতি এক্স। দেখো হ্যাঁ, তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স হচ্ছে। তাহলে এটাই দেয়া আছে, তেমন এটাও সত্য। নেক্সট, বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদা সূক্ষ্মকোণ হয়। হ্যাঁ, সূক্ষ্মকোণ মানে এই যে একটা বৃত্ত, এইটা অর্ধেক বৃত্ত, এবার এর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, এবার এর চেয়ে বড় মানে কি, এই দিক দিয়ে এর চেয়ে বড়, মানে ধরো এতটা জায়গা হচ্ছে, এইটা যে কোণটা করছে এটা সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে। যতক্ষণ এইখানে আছে 90 ডিগ্রি, এর উপরে ওদিকে ক্ষুদ্রতর হয়ে গেলে স্থূলকোণ, যত নেমে আসছে আরো বেশি এরিয়া নিচ্ছে, এভাবে অ্যাঙ্গেলটা কম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা সত্য মিথ্যা লিখতে হবে, সূক্ষ্মকোণ নয় স্থূলকোণ বলা আছে, এটা সত্য না মিথ্যা, তাহলে মিথ্যা। নেক্সট, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ। ঘনকের বাহু এ একক, তার আয়তন এ কিউব ঘন একক, এবার দ্বিগুণ হয়ে গেল 2a হয়ে গেল, তখন আয়তন কত, 2a তার হোল কিউব ঘন একক সমান 8a কিউব ঘন একক, তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের আয়তনের 8 গুণ। তাহলে এখানে কি বলা আছে, কিন্তু 4 গুণ বলা আছে, তাই এটা মিথ্যা। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ 30 থেকে 60 হলে পোস্টের ছায়া দৈর্ঘ্য হ্রাস পায়, এটা সত্য। তোমরা দেখেছো, ধরো সকালের দিকে বা বিকেলের দিকে খেয়াল করছো, সকালের দিকে যখন একদম হেলে থাকে তখন উন্নতি কোণটা কম থাকে, যখন উপরের দিকে যাচ্ছে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকছে, তখন 30 থেকে 60 হলো মানে কমলো, তাহলে এটা সত্য। আচ্ছা, 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুলোর মান 10 হবে। 2 3 9 10, 2 3 9 10, 9 3 9, 9 3 9, কটা পদ আছে, 1 2, ধরো 4 3 7টা পদ আছে, তাহলে সাজালে 2 3 3 9 9 9 10, তাহলে এখানে 3টে মান আছে, তাই তো। তাহলে সংখ্যাগুলোর মান কত, এখানে 9 সবচেয়ে বেশি বার আছে, তাই সংখ্যাগুলোর মান 9, কিন্তু 10 বলা আছে, এখানে 10 হিসেবে নয়, যে মানটা বড় সেটা নয়, যেটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুলোর মান হয়। ঠিক আছে, তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার দেখো 2 নম্বরের প্রবলেমে চলে যাচ্ছে। চারের দাগের এক একটা, কি বলেছে, চারের দাগের একে বলা আছে বার্ষিক সুদের হার 5% থেকে 4.3% হয়, মানে কমে যাওয়ায় রমেশবাবুর বার্ষিক আয় 100 টাকা কম হয়। রমেশবাবুর মূলধন কত ছিল? ধরি রমেশবাবুর মূলধন ছিল x টাকা, ধরি রমেশবাবুর মূলধন ছিল সমান x টাকা, অতএব 5% হারে x টাকার 1 বছরের সুদ, তাই তো। এটা হয়ে যাচ্ছে 5 × x × 1/100, এত টাকা সমান 5x/100 টাকা। ঠিক আছে, এইটা হলো। আবার এবার কমে গিয়ে 4.35%, তাই তো। তাহলে 4.35% সমান কত হলো, 5, 4 5 20 আর 3 23, 23/5%, অতএব x টাকার 23/5% হারে 1 বছরের সুদ সমান কত, x × 23/5 × 1/100, এত টাকা সমান, এইটা হয়ে যাচ্ছে 23x হয়ে যাবে, 5টা নিচে এসে 500 হয়ে যাচ্ছে, তাই তো, এত টাকা। তাহলে এইটা সুদ 5% ছিল, এটা 4 মানে সুদের হারটা কমে গেছে, কমে যাওয়ার ফলে তাহলে বার্ষিক আয় 100 টাকা কমে গেছে। শর্তানুসারে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 100 হবে, শর্তানুসারে
5x/100 মাইনাস 23x/500 সমান 100, বা 500 লসাগু, এটা 5 5 5 25x মাইনাস 23x ইকুয়াল টু 100, বা 2x/500 ইকুয়াল টু 100। এটা কেটে গেলে 250 হয়ে যাচ্ছে। তাহলে x/250, বা মানে এই লাইনের পর এটা x/250 ইকুয়াল টু 100, বা x ইকুয়াল টু 25000। তাহলে x সমান ধরেছিলাম রমেশবাবুর মূলধন x টাকা, সেটা এসছে 25,000। অতএব অ্যান্সার লিখবো রমেশবাবুর মূলধন 25,000 টাকা। ঠিক আছে, অতএব অ্যান্সার স্টেটমেন্টে লিখে দেবে তোমরা রমেশবাবুর মূলধন 25,000 টাকা। দুইয়েরটা, এবার বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:6। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 300 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত ছিল? ঠিক আছে, আমরা ধরছি মোট লাভটা ধরে নিচ্ছি, এখানে মোট লাভ ধরতে হবে। ঠিক আছে, ধরি মোট লাভ সমান x টাকা। ঠিক আছে, মোট লাভ x টাকা। তো মূলধনের অনুপাতটা দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে, যেহেতু সময় আলাদা আলাদা বলা নেই, তাই তো। তাহলে মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, ঠিক আছে, সমান 3:8:6। 3:8:6, ঠিক আছে, এটা মূলধন অনুপাত। তাহলে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 300 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ বের করছি। অতএব প্রথম ব্যক্তির লাভ সমান 3/3 প্লাস 8 প্লাস 6 ইন্টু এক্স, এত টাকা, সমান 3x/8 আর 6 14 আর 3 17, তাই তো, এত টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ সমান, এখানে 6 আছে, 6 ইন্টু এক্স হয়ে যাবে বাই 17, সমান হয়ে যাচ্ছে 6x/17, এত টাকা। তাহলে শর্ত অনুসারে বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 100 টাকা কম, তাই তো, 300 টাকা কম। তাহলে শর্ত অনুসারে 6x/17 মাইনাস 3x/17 ইজ ইকুয়াল টু 300, বা 17 লসাগু 6x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 300, বা 3x/17 ইজ ইকুয়াল টু 300, বা x ইজ ইকুয়াল টু 300 ইন্টু 17/3, 3 দিয়ে কেটে দিলে 100 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 1700। অতএব মোট লাভ হয়ে যাচ্ছে 1700 টাকা। ঠিক আছে, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান, এর আনুপাতিক মান হিসেবে আছে 8/17 ইন্টু 1700, এত টাকা, 100, সমান দ্বিতীয় ব্যক্তির লাভ হয়েছে 800 টাকা। ঠিক আছে, এইটা দেখো, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ 800 টাকা হয়ে যাচ্ছে। 3-এরটা যাব, 3-এরটা দেখো, তিনেরটা m+1/m সমান √3 বলে দেওয়া আছে। তো m³ + 1/m³ এর মান কত? তাহলে m+1/m ইজ ইকুয়াল টু √3। তাহলে এখান থেকে সহজেই হয়ে যাবে m³ + 1/m³ সমান a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, এইটার মান হয়ে যাচ্ছে √3 তার হোল কিউব মাইনাস এটা কেটে গেল 3 ইন্টু √3। তাহলে √3 এর হোল কিউব মানে √3 3বার, দুবার √3 গুণ হলে একটা 3 হচ্ছে, আর একটা 3 পড়ে থাকছে, তার মানে 3√3 মাইনাস 3√3 কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখে দেবো, অতএব m³ + 1/m³ এর মান
0, ঠিক আছে। এম কিউ প্লাস 1/m কিউ এর মান 0। আচ্ছা, আরো একটা অঙ্ক আছে, সমানুপাতিক অঙ্ক। দেখো 4 দাগে, বলছে x 27 y x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর ধনাত্মক মান। x 12 y 27 ক্রমিক সমানুপাতি, অতএব কি হবে, x বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই y, হ্যাঁ, x বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই y ইজ ইকুয়াল টু y বাই 27। তাহলে শেষের দুটো গুণ করলে কি হচ্ছে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 27 ইন্টু 12। তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 27 কে ভাঙলে 3 টে 3, 12 কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3, তাই তো। এবার ধনাত্মক মান বলেছে, তাহলে পজিটিভটা হবে। তাহলে 4টে 3-এর জন্য 2টো 3 বেরিয়ে এলো আর একটা 2, তাহলে y সমান 3 3 9 2 18। আবার যখন, অতএব এইটা লেখো, এইটা 12 বাই y সমান y বাই 27 হলে এইটা হয়ে যাচ্ছে। আবার x বাই 12 সমান 12 বাই y যদি হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে xy ইজ ইকুয়াল টু 12 12 144, বা x ইন্টু y এর মানটা 18 বসাচ্ছি, 144, বা x ইজ ইকুয়াল টু 144 বাই 18, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। তাহলে অতএব x এর মান 144 কে 18 দিয়ে ভাগ করলে 8 হবে। অতএব x সমান 18 আর y সমান বেরিয়েছে দুটোই, আচ্ছা, x সমান 8 আর y সমান 18। x ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 18, এটা মান আসছে। দেখো, আচ্ছা, 4 দাগের হয়ে গেল, 5 দাগের। পাঁচের দাগের বলছে ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি সমান দৈর্ঘ্যের যা এও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এরকম সহজ অঙ্ক। ও কেন্দ্রবৃত্তে কি বলা আছে, এবি ও সিডি সমান দৈর্ঘ্যের যা এও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি। তাহলে এইটা আর এইটা মনে করছি সমান দৈর্ঘ্যের যা, ঠিক আছে। এটা এবি, এটা কেন্দ্র ও, এটা সিডি। আচ্ছা, এইটা এওবি 60 ডিগ্রি, ঠিক আছে। এওবি 60 ডিগ্রি হলে সিওডিও 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি দুটো সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। তাহলে এইটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। সিডি 6 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা, দুটি সমান দৈর্ঘ্যের যা এ ও বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সিওডি সমানও 60 ডিগ্রি হবে, কারণ দুটো সমান দৈর্ঘ্যের যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এবার ত্রিভুজ এবার সিডি দেওয়া আছে 6 সেমি, সিডি সমান 6 সেমি। কিসের দৈর্ঘ্য হচ্ছে? ব্যাসার্ধ চেয়েছে, হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবার ত্রিভুজ সিওডি এর বা এটা তুমি এটা এওবি তে চলে গেলেও হতো, কারণ এবি বলে নিলে হতো এবি আর সিডি সমান, তাহলে এটা 60 ডিগ্রি, এবার এওবিটাকে ধরে ক্যালকুলেশন করলেও হতো, ঠিক আছে। সিওডি এর ওসি সমান ওডি, অতএব তাহলে দুটো এরা ব্যাসার্ধ, ওসি আর ওডি দুটোই ব্যাসার্ধ, যেহেতু এরা ব্যাসার্ধ, এরা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, যেহেতু এরা ব্যাসার্ধ তাই এদের বিপরীত কোণগুলো সমান হবে, যেহেতু এরা ব্যাসার্ধ এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব ওসি এর বিপরীত কোণ ওডিসি সমান ওডি এর বিপরীত কোণ ওসিডি সমান কত হবে? এই কোণটা যেহেতু 60 ডিগ্রি হয়ে গেছে, 180 মাইনাস 60 বাই 2 সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ সিওডি এর প্রতিটি কোণ 60 ডিগ্রি হচ্ছে, প্রতিটি কোণ 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ সিওডি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো।
সিওডি একটি সমকোণী ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ। সিওডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব সিওডি এর প্রতিটি বাহু সমান সমান 6 সেমি করে, আর সিওডি এর ওসি ওডি এগুলো ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব ত্রিভুজ সিওডি এর প্রতিটি বাহু 6 সেমি, প্রতিটি বাহু 6 সেমি। তাহলে তার মধ্যে ওসি ওডি এগুলো ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কতটা হলো এটা। এবার 6-এরটা যাবো, 5-এরটা হলো। ছয়ের বলছে যে ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি বৃত্তের ব্যাস। ও কেন্দ্রবৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি ব্যাস। আচ্ছা, বর্ধিত এবি ও ডিসি পরস্পর ই বিন্দুতে ছেদ করে। বর্ধিত এবি আর ডিসি, এবিসিডি ও কেন্দ্রবৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি ব্যাস। আচ্ছা, এই বরাবর আমরা ব্যাসটা নিচ্ছি আর এই বরাবর ডিসিটা নিচ্ছি। এ বৃদ্ধি পেয়ে আর এ বৃদ্ধি পেয়ে এই বিন্দুতে মিলিত হচ্ছে। এবি ব্যাস, এটা মনে করো কেন্দ্র, হ্যাঁ, এবিসিডি, ঠিক আছে। আচ্ছা, এওসি সমান 140 ডিগ্রি, এওসি এইটা 140, ঠিক আছে। আচ্ছা, ডিএবি 50, বিইসি কত? ডিএবি এইটা 50 ডিগ্রি, ঠিক আছে। ডিএবি 50। ও কেন্দ্রীয় বৃত্তে সহজ অঙ্ক দেখো। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, ঠিক আছে। আচ্ছা, বর্ধিত এখানে লেখো আগে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, বর্ধিত এবি ও ডিসি ই বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে ছেদ করে। বর্ধিত এবি ও ডিসি ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা, কোণ এওসি সমান 140 ডিগ্রি, কোণ ডিএবি সমান 50 ডিগ্রি। এবার দেখো এসিবি বৃত্তস্থ চাপের ক্ষেত্রে, এসিবি বৃত্তস্থ চাপের ক্ষেত্রে এই কোণটা হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, আর এই কোণটা বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা যা হবে ওই ডি কোণটা তার অর্ধেক হবে। আচ্ছা, তাহলে আগে এখানে নির্ণয় করো প্রবৃদ্ধ এওসি সমান কত। প্রবৃদ্ধ এওসি সমান পুরোটা 360, তার মধ্যে এটা 140, 360 মাইনাস 140 সমান 220 ডিগ্রি। আচ্ছা, এ বি সি বৃত্তচাপের ক্ষেত্রে, এবিসি বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, ঠিক আছে। অতএব 2 ইন্টু এডিসি সমান প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কারণ বৃত্তস্থ কোণকে 2 দিয়ে গুণ করলে তবে সমান হচ্ছে। তাহলে বা 2 ইন্টু এডিসি সমান এটা 220 ডিগ্রি হয়ে যাচ্ছে, বা এডিসি সমান এটা 220/2 সমান 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ডি কোণটা 110 ডিগ্রি হয়ে গেল। এবার এইটা একটা ত্রিভুজ এ ডিই, ত্রিভুজ এ ডিই এর দুটো কোণ জানা, কোণ
এইডি, এইডি কোনটা কত হবে? এইডি সমান 180 মাইনাস এই দুটোর সামের যোগফল 140। এই কোনটা 140টা লাগছে না, লাগছে যেটা এই কোনটা 110, এইটা লাগছে, আর এই কোনটা 50। ঠিক আছে, এইটা হচ্ছে 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 20 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে বিইসি, যেটাই বিইসি সেটাই এইডি, ই কোনটা একই, অতএব কোন বিইসি এর মান, কোন বিইসি এর মান 20 ডিগ্রি। ঠিক আছে, কোন বিইসি এর মান 20 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো 7 এর দাগে হলো বিইসি এর মান 20 ডিগ্রি আসছে। সাথে দেখে কি বলা আছে, ত্রিভুজ এবিসি এর এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবিসি 90 ডিগ্রি। আচ্ছা, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। ঠিক আছে, আর কি বলা আছে? বলা আছে বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। বিডি সমান 8 সেমি, সহজ অঙ্ক, এডি সমান 4 সেমি। আচ্ছা, প্রদত্ত বিডি সমান 8 সেমি আর এডি সমান 4 সেমি। ঠিক আছে, বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। এখানে তাহলে এইরকম কন্ডিশন হলে যে এই মূল ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা উভয় ছোট ছোট ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং এই ছোট ত্রিভুজগুলো পরস্পরের সঙ্গে সদৃশ হয়। তাহলে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। ঠিক আছে, অতএব যেহেতু সদৃশ, তাহলে এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান হবে। এর এই কোণের বিপরীত বাহু বিডি বাই এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি। আচ্ছা, এবার এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান হবে। এর এই কোণের বিপরীত হচ্ছে এডি আর এর এই কোণটার বিপরীত হচ্ছে বিডি। তাহলে হয়ে যাচ্ছে বা সিডি ইন্টু এডি সমান বিডি স্কোয়ার, বা সিডির মান বের করতে হবে, এডির মান 4 ইকুয়াল টু এটা 8 স্কোয়ার, বা সিডি সমান 8 স্কোয়ার 64 বাই 4, বা সিডি সমান 16। ঠিক আছে, সিডি সমান আছে 16। তাহলে 16 এখানে হয়ে যাচ্ছে, কি বলেছে, সিডি এর দৈর্ঘ্য কত? অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। দেখো, সিডির দৈর্ঘ্য 16 সেমি। আচ্ছা, হয়ে গেল। নেক্সট দেখো 8 এর অঙ্কে যাবো। আটের বলেছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি এবং আয়তন 125 পাই ঘন সেমি। শঙ্কুর ব্যাসার্ধ কত? শঙ্কুর উচ্চতা 15 সেমি, আয়তন 125 পাই ঘন সেমি। শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি আর আয়তন সমান 125 পাই ঘন সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। শর্তানুসারে এবার উচ্চতার সূত্র ফেলে দিই। 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মান 15 ইকুয়াল টু 125 পাই। পাই কেটে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার, এইটা কেটে দিলে 15 হয়ে যাবে, 5 হয়ে যাচ্ছে, 5 3 15। তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 125 বাই 5। ঠিক আছে,
তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এটা 5 25 125 বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। অতএব আর সমান পজিটিভ হবে, আর সমান 5। অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান 5 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ অ্যান্সার আসছে 5 সেমি। নেক্সট দেখো, এটা 8 হয়ে গেল, 9 9 বলা আছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান 4√3 সেমি। ধরি ঘনকের বাহু সমান a সেমি। অতএব ঘনকের কর্ণ কত? সমান √3 ইন্টু a সেমি। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে, √3 ইন্টু a ইজ ইকুয়াল টু 4√3 বা a ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। অতএব ঘনকের বাহু 4 সেমি। ঠিক আছে, ঘনকের বাহু হয়ে যাচ্ছে 4 সেমি। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4 স্কোয়ার ঘন সেমি সমান 6 ইন্টু 4 4 16 এত ঘন সেমি, 6 16 96 ঘন। সমগ্রতলের ক্ষেত্রফল ঘন সেমি নয়, এটা বর্গ সেমি হবে। ক্ষেত্রফল বর্গ, এত বর্গ সেমি। ঠিক আছে, দেখো তাহলে 96 বর্গ সেমি হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। হলো। নেক্সট দেখো 10-এরটা, 9 হয়ে গেল। দশের বলেছে যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান। আচ্ছা, যেহেতু সর্বনিম্ন মান চেয়েছে, এটা স্কয়ার আকারে আছে। দেখো 9 tan স্কয়ার থিটা হচ্ছে 3 tan থিটার স্কয়ার, আর তারপরে আছে 9 tan স্কয়ার থিটা আর 4 cot স্কয়ার থিটা। 4 cot স্কয়ার থিটা 2 cot স্কয়ার থিটার স্কয়ার। যেহেতু দুটোই বর্গ, এবার যেহেতু এদের সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান হতে পারে 0, তার কমে হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা জানি, এটা নিজেদের বুঝে লিখতে হবে। আমরা জানি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, বা 3 tan থিটা স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b 2ab প্লাস b স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হয়ে যাচ্ছে এটা 9 tan স্কয়ার থিটা। এইভাবে বুঝে লিখবে, এটা তো মানে 3 tan থিটা স্কয়ার, এইটা সেই অনুযায়ী এখানে এটা বসবে। আর 4 cot স্কয়ার থিটা কত স্কয়ার? 2 cot থিটা স্কয়ার, সেই জন্য a মাইনাস b লেখা হচ্ছে। মাইনাসটা কি কারণে হচ্ছে? এই মানটা ওদিকে গেলে পজিটিভ হবে, কারণ এর মানটা যতক্ষণই হোক ধনাত্মক মান আসবে। ঠিক আছে, সেই জন্য মাইনাস নিতে হচ্ছে, যে ডান দিকে গেলে যাতে পজিটিভটা হয়। tan ইন্টু cot কেটে যাচ্ছে, 3 দুগুণে 6 দুগুণে 12 প্লাস 4 cot স্কয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 12 আসছে। তাহলে এর মানটা হয় 12 বা তার চেয়ে অনেক বেশি। তাহলে সর্বনিম্ন মান কত? 12। অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। দেখো, আচ্ছা, এটা কত হলো? 10-এর হলো। এবার 11 যাচ্ছি। দেখো, এবারে বলছে যে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা 9/2। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিচ্ছি। 2 ইন্টু 5 sin স্কয়ার থিটা প্লাস
4 cos স্কয়ার থিটা সমান 9। ঠিক আছে, tan থিটার মান চেয়েছে। এটা হচ্ছে 10 sin স্কয়ার থিটা প্লাস 4 দুগুণে 8 cos স্কয়ার থিটা। 9 এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা। 9 এর সঙ্গে কিছু নেই মানে 1 এর জায়গায় লিখে দিচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা 1 এর জায়গায় লিখে দেওয়া হলো। বা হয়ে যাবে 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা সমান 9 একে 9, 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। ঠিক আছে, 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা সমান 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। cos স্কয়ার গুলোকে একদিকে, sin স্কয়ার গুলোকে একদিকে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 10 মাইনাস 1 sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, বা তাহলে sin থিটা সমান cos থিটা হবে। মাইনাস সাইনটা নিচ্ছি না আমরা, যেহেতু তোমাদের এখানে অ্যাঙ্গেলগুলো 0 থেকে 90 এর মধ্যে সমস্ত কিছু ধনাত্মক, সেই হিসাবে পজিটিভ মানগুলো নিচ্ছি। ঠিক আছে, তাহলে sin থিটা সমান cos থিটা হলে উভয় দিক দিয়ে cos থিটা দিয়ে ভাগ করলে sin থিটা বাই cos থিটা সমান 1। এটা কোনখানে গুণ করলে sin সমান cos হয়ে যাচ্ছে, অতএব tan থিটা সমান 1। কি চেয়েছে? tan থিটার মান। অতএব tan থিটা এর মান 1, tan থিটার মান 1 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 12টা, লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। তোমাদের খুব তাড়াতাড়ি আমরা সাজেশন দিয়ে দেবো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি আলাদা আলাদা পাঠ করে। তো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর যে পেজগুলোর বড় কোশ্চেন তোমাদের প্রয়োজন সলভ করে দেওয়া, তোমরা সেগুলো কমেন্টে জানাও, আমরা সেগুলো বড় কোশ্চেনও সলভ করে দেবো। দেওয়া আছে যে x বার ইজ ইকুয়াল টু 5 সামেশন অফ f(i) xi, x বার ইজ ইকুয়াল টু 5 সামেশন অফ f(i) xi ইজ ইকুয়াল টু কত? 68 প্লাস 3k, 68 প্লাস 3k। ঠিক আছে, সামেশন অফ f(i) 16, সামেশন অফ f(i) 16। আমরা কি জানি? আমরা জানি যে সামেশন অফ f(i) xi বাই সামেশন অফ f(i) সমান x বার হয়, বা সামেশন অফ f(i) xi মানে হচ্ছে 68 প্লাস 3k বাই 16 ইজ ইকুয়াল টু x বারের মান 5 দিয়ে দেওয়া আছে। তাহলে কোনাকুনি গুণ করলে 68 প্লাস 3k ইজ ইকুয়াল টু 580 হয়ে যাচ্ছে, বা 3k ইজ ইকুয়াল টু 80 মাইনাস 68, বা 3k সমান 12 হয়ে যাচ্ছে, বা k সমান 12/3, বা k ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে k এর মান কত? অতএব k এর মান 4। অতএব k এর মান 4, এইটা আছে দেখো, k এর মান 4। ঠিক আছে, আচ্ছা দেখো এর সাথে সাথে আমাদের 405 পেজের ম্যাথের যা যা প্রবলেম ছিল সংক্ষিপ্ত 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে সমস্ত সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে এর আগের যে পেজ আছে সেই পেজের আমরা ম্যাথের সলভ করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।